বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক নেতা এবং কলামিস্ট এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। 2026-2027 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে গতকাল পাশ হয়েছে। বাজেট নিয়ে মোটামুটিভাবে সংসদের ভেতরে বাইরে অনেক আলোচনা হয়েছে। বাজেটকে নানাভাবে চিত্রায়িত করবার চেষ্টা হয়েছে বিভিন্ন মহল থেকে, ইতিবাচকভাবে। কেউ কেউ নানা জায়গায় সমালোচনা করেছেন, অনেক কিছু কারেকশনও করা হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে অনেক কিছু সংশোধন করবার জন্য অনুরোধ করেছেন। তো সব মিলিয়ে কেমন হলো এই অর্থ বছরের বাজেট এবং এখানে চ্যালেঞ্জটা কী বলে মনে হয় মিস্টার ঠাকুর? ধন্যবাদ জিলুর ভাই, আপনার দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক। 9,38,000 কোটি টাকার বাজেট এমনি আকারে বড়, তবে বাংলাদেশের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে 47% এডিপি বাস্তবায়ন হয়। কোনো ক্ষেত্রে এটার পরিমাণ 20% হতে পারে। তো এই জন্য যে উন্নয়ন বাজেটের যে 3,16,000 কোটি টাকা, উন্নয়ন বাজেটের 3,16,000 কোটি টাকা, এটা গত অর্থ বছরের বাজেট থেকে উন্নয়ন বাজেট প্রায় 50% বেশি। তো এই 50% বেশি বাজেটটা হলেও বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে এডিপি বাস্তবায়ন। আর রেভিনিউ বাজেট তো কোনো ঝামেলা নাই, বেতন ভাতা বোনাস নিবে সবাই। তো উন্নয়ন বাজেটের এইটাই বড় সমস্যা, যে বাস্তবায়ন। তো আমি মনে করি যে শেখ হাসিনার যে টুলস এবং অ্যাপারেটাস যা আছে পুরোটাই আছে। গত 29 তারিখে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান তিনি রিটায়ারমেন্টে গেলেন। শেখ হাসিনার আমল থেকে এই আমল পর্যন্ত ডক্টর ইউনূস এবং বিএনপির আমল পর্যন্ত তিনি বহাল তবিয়তে ছিলেন। তিনি এতই বুদ্ধিমান, এতই মেধাবী। অথচ যে ছেলেটা এনবিআরের দায়িত্ব নিল, সে তার ব্যাচে ফার্স্ট হয়েছে এবং সে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ব্যাচে অনার্স এবং মাস্টার্সে দুটাতেই সে ফার্স্ট ছিল। তো এতদিন দেখেন নাই কেন? এতদিন দেখেন নাই আহসান হাবিবকে? দেখতে হলো এখন কেন? শেখ হাসিনার টুলস অ্যান্ড অ্যাপারেটাস এগুলো পাল্টাবেন না। একবারে কসম খেয়ে বসে আছেন যে অর্থ মন্ত্রণালয়ের থেকে অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, তারপরে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বিভাগের সচিব নাজমা মোবারক এরা থাকবে। তো আমি মনে করি যে এরা থাকলে হাসিনার বাজেট থেকে তো খুব বেশি আলাদা হওয়ার কথা না। আমরা এখনও, আমি আপনাকে বলি যে আমি অনেক লোককে দেখি যে এরা তাদের আমলের খুব মেরিটোরিয়াস, জ্ঞানী মানুষ, মেধাবী মানুষ হিসাবে চিহ্নিত, কিন্তু সেই 80-র দশক মাথার থেকে বের করতে পারে না। তো 80-র দশক মাথার থেকে বের করতে পারে না, যে তার দোষ না। তো তার আমলে সে, তার নজরে আসে ওই সময়টাই হচ্ছে গোল্ডেন পিরিয়ড। তো সে ওই জন্য থাকে। তো হাসিনা যাদেরকে ডিএনএ টেস্ট করে সচিব, সিনিয়র সচিব বানাইছে, এদেরকে দিয়ে আপনি আপনার নতুন স্বপ্নের বাংলাদেশ আপনি বাস্তবায়ন করবেন? এটা সঠিক না। তারপর আমি আপনাকে এই জায়গায় আসি যে বাংলাদেশে এডিপি বাস্তবায়নটাকে যদি আরও ত্বরিত করতে হয়, আমার মনে হয় যে আওয়ামী লীগের আমলের যে লোকগুলো আছে এগুলোকে দ্রুত এখান থেকে সরানো দরকার। তো আর অন্যান্য ক্ষেত্রে যে বাজেটের যেগুলো আছে এইগুলি মোটামুটি ঠিক আছে। এরপরে প্রধানমন্ত্রীর যে এই বাজেটের সাথে আমি মনে করি যে চীন সফরটা, এটাকে আমরা বলতে পারি একটা, আমরা চীন সফরের প্রসঙ্গে আসছি, আলাপ করব ইন ডিটেলস বাজেট নিয়ে। মিস্টার এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে, ঠাকুর ভাইকে ধন্যবাদ, দর্শক শ্রোতা। দেখেন, আমার বরাবর যেটা বলেছি, বাজেট হচ্ছে 9,38,000।
আর পরিচালন ব্যয় হচ্ছে 6,38,000। অর্থাৎ খরচটা কোথায়? 3 লাখ টাকা বাজেট। আসলে বাজেট 3 লাখ কোটি। 3 লাখ কোটি বাজেট। এখানে আছে শুভঙ্করের ফাঁকি। 3 লাখ টাকা খরচ করতে 3 লাখ পারে। কোটি। 3 লাখ কোটি কোটি না সরকার- শুনলে কেমন মনে হ্যাঁ, হয় না? 3 লাখ কোটি টাকা সরকার খরচ করতে পারবে। যদিও দেখা যাচ্ছে বাজেট 9 লাখ কোটি 38 লক্ষ, বাজেট বিশাল, কিন্তু আসলে আদতে বাজেট হচ্ছে 3 লাখ কোটি। এখন আসেন, এই টাকাটার ভিতরে আবার ঘাটতি আছে 2,35,000। যদি এটাও মাইনাস করে দেন, অর্থাৎ আমাদের দেশে সবসময় এনবিআর এর যে টার্গেট দেওয়া হয় তার 50% কিন্তু এনবিআর কর আদায় করতে পারে না। তার মানে সরকারের হাতে থাকবে সব মিলে সর্বসাকুল্য আমার ধারণা 2 লাখ কোটি টাকা। এটা বাজেট প্রকৃত অর্থে সরকার খরচ করতে পারবে, হাতে থাকবে, এটা আমার কাছে মনে হয়। এখন মুদ্রাস্ফীতি বর্তমানে আছে প্রায় 2 ঘর সুই সুই, 2 ডিজিট সুই সুই। আপনার খাদ্য মুদ্রাস্ফীতি আছে আপনার 9.42%। এটার টার্গেট ধরা হয়েছে 7 থেকে 7.5। এটা এই মুদ্রাস্ফীতি কমাবে কি করে, যেখানে সরকারের হাতে, আমি বলবো যে সবাই বলে বাজেট বিশাল, আমি বলি সরকারের হাতে টাকা নেই। গড়ে আসলে 2 লাখ কোটি টাকা সরকার খরচ করতে পারবে। তো এই জন্যে আমি বলতে চাচ্ছি যে আয় ব্যয়ের যে হিসাব, এই হিসাবে কিন্তু আসলে যেটা দৃশ্যমান দেখা যাচ্ছে এটা না। এখন ধরেন বাজেট দেওয়ার পরে সবসময় নিত্যপণ্যের দাম বাড়ে, এবারে কিন্তু বাড়ে নাই। বাজেটটা কিন্তু বেশ, আমার কাছে মনে হয়েছে সরকার কিন্তু খুব চালাকি করে দিয়েছে। দেখেন 60টে নিত্যপণ্যের উপরে কোনো ট্যাক্স পড়ে নাই, বসায় নাই, যার ফলে খাদ্যপণ্য চরিত্র আকারে হয়তো চরিত্রের কারণে কিছু কিছু 2-1টা বাড়ছে, 2-1টা আইটেম, কিন্তু নিত্যপণ্যের দাম কিন্তু এবার বাড়ে নাই। 1, 2, অর্থ বিল পাশ করার সময় যেসব জায়গায় সমস্যা আলোচনা হয়েছে অনেক জায়গায় কমায় ফেলছে। কিন্তু এখন যে এই টাকাটা যে বাজেট সরকারটা চালাবে, এই টাকাটা আসবে কোত্থেকে? এই টাকাটা আসবে হয় আভ্যন্তরীণ ঋণ, আর না হলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, ওখান থেকে লোন। তো লোন তো এমনিই তো 40 লাখ কোটি টাকার লোন আছে, ইন্ডিয়ান সরকার রেখে গেছে আওয়ামী লীগ সহ। তো এই ঋণও শোধ দিতে হয়, ঋণ শোধ দিতে হয় 1,37,500 কোটি টাকা, 500 কোটি টাকা করে লোন শোধ করতে হয়। তাহলে এখন যদি আপনার যেমন IMF, শেখ হাসিনা যেটা IMF এর লোন স্যাংশন করে গেছিল, 3rd কিস্তি কিন্তু IMF দেয় নাই, বলছে এরা শোধ করতে পারবে না। তখন এই সরকার কিন্তু অর্থাৎ ব্যাংক সংস্কারের কারণে $7 মিলিয়ন লোন চেয়েছে। তো এই লোনটা তো অ্যাড হবে, তো আগের ঋণ তো আছেই। তো এই লোন যদি শোধ করতে যায়, এছাড়া নির্বাচনী যে আমরা অঙ্গীকার করেছিল, অঙ্গীকার কিন্তু বাস্তবায়ন হচ্ছে। তারপরে পদ্মা সেতু আপনার নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন শুরু করেছে। তার তিস্তা ব্যারেজ হবে, সেখানে বুঝলাম চীন হয়তো সার্ভে করবে, হয়তো করবে, বুঝলাম, কিন্তু খরচ তো আছে। এখন প্রায় ধরেন সেফটি নেট আছে প্রায় 60টির উপরে, 65টা 90টা বলে। তো সবগুলো সেফটি নেট তো টাচ করা, এই জন্য আমি মনে করি সরকার অগ্রাধিকার ভিত্তিতে আপনার চাপে, যেমন ধরেন করোনাকালে আমাদেরকে কৃষি বাঁচিয়েছে, কৃষিকে ক্ষেত্রে ভর্তুকি দিয়েছে, ঠিক করেছে। কৃষি তো বাঁচাইতে হবে, কৃষি আমাদেরকে বাঁচিয়ে রাখবে, প্রবাসী আমাদের বাঁচায় রাখবে। কিন্তু প্রবাসের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে সরকারের আগের মতো করে এই বাজেট শিক্ষাক্ষেত্রে রেখেছে, এবং শিক্ষাক্ষেত্রে কোনো দিক নির্দেশনা নাই। এখন আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি লিখেছিও, 4র্থ শিল্প বিপ্লবে বিজ্ঞানের উচ্চ মানের প্রযুক্তির পিছনের লোক দরকার। বাংলাদেশে বুয়েট সহ এই দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই বিজ্ঞানের যুগের কোনো শিক্ষা দিতে পারছে না। এখন ধরেন রোবট অপারেশন করবে, এই রোবটের একদম ইঞ্চি সুতা না, একদম কারেক্ট আপনার প্রোগ্রাম দিতে হবে তাকে, তা না দিলে অপারেশন করতে পারবে না। ওই রোবটের পিছনের ওই লোকটা দরকার। সনাতনী ডাক্তার, চাকু দিয়ে কাটার ডাক্তার আর দরকার নেই। প্রবাসে যাবেন সব জায়গায় অটোমেশনে কাজ করে। আমাদের দেশে শ্রীলঙ্কা বলেন, ভিয়েতনাম বলেন, এই যে এমনকি মায়ানমারের, নেপালের, তারা যায়, আমাদের অর্ধেক লোক প্রবাসে থাকে, তারা ইনকাম বেশি করে। আমি সৌদি আরবে আমি ওমরা গেছিলাম ফ্যামিলি সহ, সেখানে দেখেছি যে আমাদের বাংলাদেশের লোকগুলা
সেই ওয়াক্ত নামাজের আগে এবং পরে, হ্যাঁ, ওই বেলচা হাতে করে ডান্ডা আছে নিয়ে দাঁড়ায় থাকে। ওখানে তো আর বাবারে ভিক্ষা দেন বলে না, পকেট থাকে অনেকগুলো, পকেটে গুঁজে দিয়ে যায়। আর আমি ওই দেশের লোকগুলো দেখতেছি ওই সময় অটো মেশিনে বসে কাজ করতেছে। তখন আমার কিন্তু দুঃখ হয়েছে, সরকার নিশ্চয়ই এই কিংয়ের হাতে পায়ে ধরে এই লোকগুলোকে পাঠাইছে, এই লোকগুলোর কোনো প্রয়োজন নাই। আমি ব্যাংককে গেছি স্বামী টাইপিস হসপিটালে, সেখানে একটা রোবট, 3 তলা বিল্ডিং, মনে হয় বিল্ডিংটা রোবটের জন্যই তৈরি করা হয়েছে। সে একটা রোবট পুরা 3 তলা ঝাড়ু দিচ্ছে, ক্লিন করতেছে, সেখানে 50টা ওয়ার্কার লাগতো। এগুলো ভবিষ্যতের চ্যালেঞ্জ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য। এই জন্য আমি বলছি যে এই শিক্ষাক্ষেত্রে কিন্তু কোনো আপনার বিজ্ঞান বিষয়টাকেই কনসিডারেশন নেওয়া হয় নাই। এবং আগামী 8 থেকে 10 বছর পরে আপনি দেখবেন যে এই প্রবাসে আমাদের লোক আর যাবে না, নিবেন না, তো কেউ নিবে না। সুতরাং আমি বলবো যে এই জায়গায় কোনো দিক নির্দেশনা আমি কিন্তু বাজেটে দেখি নেই। আগের মতোই বাজেট আছে, বাজেটে 5% প্লাস মাইনাস বাজেট দেওয়া জি, আছে। চীনের প্রসঙ্গ মিস্টার আজিজ তুললেন, তিস্তা প্রসঙ্গে, এবং আপনি বলতে চাইছিলেন, সো সব মিলিয়ে এখন পর্যন্ত চীন সফরের রেশটা আছে আলোচনার মধ্যে, রাজনৈতিক আলোচনার মধ্যে, টেলিভিশনের বাইরে, এবং ভূ রাজনৈতিক বাস্তবতায় বা আঞ্চলিক রাজনীতির বাস্তবতায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই সফর আসলে কি বার্তা দিচ্ছে। এই সফর কি বাংলাদেশের স্বার্থের একটা প্রভূত উন্নতি সাধনের বার্তা দিচ্ছে? এই সফর কি বার্তা দিচ্ছে যে বাংলাদেশ কোনো একটি বিশেষ ব্লকে ঢুকে পড়ছে, নাকি এই সফর বার্তা দিচ্ছে যে বাংলাদেশ আসলে সবার সঙ্গে ভারসাম্য বজায় রেখে বাংলাদেশে চলবার চেষ্টা আমি আপনাকে বলি যে ওনার এই মানে অর্জন কি বিসর্জন? সফরটাকে যদি আমরা হাই ভোল্টেজ ধরি পজিটিভলি, তাইলে দেখবেন এখানে 3-4 জন মানুষের সফর আলোচনা করা যায়। একজন হচ্ছেন শেখ মুজিব, তিনি চীন সফর করে এসে লিখেছেন, দেখে এলাম নয়া চীন। মৌলানা ভাসানী এসে 60-এর দশকে লিখলেন যে মাও সেতুংয়ের দেশে। আর এরপরে দেখবেন আপনি জিয়া, খালেদা জিয়া, এরশাদের সময় চায়নার খুব নাই, উল্লেখযোগ্য বিষয় নাই। তো সেইখানে জিয়াউর রহমানকে দেখবেন যে ওভারকোট পরে জমির আইলে আইলে হাঁটছেন, ওখানকার কৃষক, ওইখানকার উন্নয়নের মডেলটা কি, এগুলো। এবং এসে দেখবেন যে আমাদের এখানে দুটা সংস্থা আছে, একটা নাম হলো কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC, আর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, আরেকটা হচ্ছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্ডারে আপনি দেখবেন ওই ইউনিয়নে ব্লক সুপারভাইজার আছে, এদের কিন্তু নির্দিষ্ট কাজ আছে। আমরা কিন্তু কোনো ব্লক সুপারভাইজার দেখি না। আজিজ ভাই নিশ্চয়ই আমাদেরও আগের মানুষ, আপনার কথা মনে আছে যে ম্যালেরিয়া ইন্সপেক্টর ছিল, MI ম্যালেরিয়া ইন্সপেক্টর, তার আন্ডারে আবার স্বাস্থ্য সহকারী এখন যেটা আছে, ওরা কাজ করে গেলে আবার একটা ওয়ার্ডে পুরুলু একজন ইন্সপেক্টর এসে দেখে যেত যে দরজায় লেখা আছে কিনা, ওই যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির যে এরা আসছিল কিনা। এবং এটার ফলাফল হিসাবে আমি আপনাকে বলছি যে যাই টিকা সম্প্রসারণ, তো আমরা এক সময় তো আমরা ভ্যাকসিন হিরো, তারপরে আবার আইসা ডক্টর ইউনূসের কর্মটা না হয় আলাপ না করলাম। আসুন এইবার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, থানা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং কেন্দ্রীয় এই যে খামার বাড়িতে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলাদা, আর মতিঝিলে দেখবেন আরেকটা কৃষি উন্নয়ন কর্পোরেশন, ওটাতে সার, বীজ এন্ড আদার্স এগুলো দেখে। তো জিয়াউর রহমান কিন্তু ওই তার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি অ্যাডমিনিস্ট্রেশনটাই উনি ওইটা দেখে এসে এখানে সাজাইছিলেন, কিন্তু এটা খুব কাজ করে নাই। আমি জীবনে দেখি নাই আমার ইউনিয়নে ওয়ার্ডে কে ব্লক সুপারভাইজার আছে। আইসা আমার বাবাকে, আমরা কৃষি আয়ের উপর নির্ভরশীল ফ্যামিলি, কিন্তু আমি কোনোদিন দেখি নাই আমার বাবাকে জিজ্ঞেস করতে যে কত বিঘা জমি আছে আপনার, কি কি ও ফসল করছে এবার, এগুলো কোনোদিন দেখি নাই। তো আমার এই জন্য আমি জিয়াউর রহমানের এটাকে আমি মার্ক করি যে রিমার্কেবল একটা টোর আর কি চীন সফর। এখন দেখুন যে
তারেক রহমানকে কিন্তু জমির আইলে নিয়ে যায়নি তারা। আপনি মাঝখানে শেখ হাসিনার পর্ব বাদ দিয়ে গেছেন। শেখ হাসিনারটা ধরুন খালেদা ফেরত জিয়া দিয়ে দিছে। খালেদা শেখ হাসিনার tour খালেদা শেষ জিয়া করতে অনেকবার গিয়েছেন এবং শেখ হাসিনা রিমার্কেবল টোর হচ্ছে হাসিনাকে এমনভাবে পাঠিয়েছে উনার মাথা খারাপ হয়ে গেছে, আইসা বলছে রাজাকারের বাচ্চা টাচ্চা গালাগালি শুরু করছে। চীন সফর শর্ট করে চীন চলে সফর আসে। শর্ট করে পাত্তা দেয় নাই। পাত্তা দেয় নাই, বলছে না তোমাকে টাকা পয়সা দেবো না, তুমি যাও কিন্তু তুমি তাড়াতাড়ি যাও। এটা তো সেটা একদম শেষের দিককার কথা। শেষে লাস্ট সফর, মাঝখানে তো অনেক গল্প আছে। মাঝখানে অনেক তার সব অর্জন আছে। যেমন সে আপনার একটা রিমার্কেবল গল্প আপনার এখানে আমি শুনেছি যে আব্দুল কুদ্দুস মাখন মারা যাওয়ার পরে সে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের এরা গিয়েছিলেন শেখ হাসিনার এখানে। আব্দুল কুদ্দুস মাখন কিভাবে দাফন টাফন নূর আলম সিদ্দিকী, নুরি আলম শাহজাহান সিদ্দিকীকে সিরাজের। বলছেন, এই সিদ্দিকী ভাই তুমি নাকি অনেক টাকা পয়সা মালিক হয়েছো, আমার পার্টি চালানোর জন্য কত টাকা দেবা? তো সে বলছে বোনটি আমরা তো একজন মৃত্যুর বিষয়টা নিয়ে আসছি, কইটা হবে তুমি আমার টাকা দিবে কত, এটা কম। এই শেখ হাসিনার বার্গেনিং ক্যাপাসিটি এই ক্ষেত্রে আমি মনে করি দারুণ। তো এখন শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এদের সাথে তারেক রহমানের সফরের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে জিয়াউর রহমানকে নিয়ে গেছে তারা জমির আইলে, মৌলানা ভাসানীকে দেখিয়েছে যে সমাজতন্ত্রের মডেল বা সর্বহারা মানুষের মুক্তির উপায়টা কি, আর শেখ মুজিবের এটা যা আছে দেখে এলাম নয়া চীন, এটাতে পেয়ে যাবে সবাই। তো তারেক রহমানকে তারা এবার চড়িয়েছে বুলেট ট্রেন। তারা দেখাতে চাইছে প্রযুক্তিটা কি। তুমি দেখো জার্মানির প্রযুক্তি কি, ইউরোপিয়ান প্রযুক্তি কি, আর চাইনিজ প্রযুক্তিটা কি। চাইনিজ বুলেট ট্রেন দেখো, জাপানের বুলেট ট্রেন দেখো। এইটাকে তারা, আমার আইডিয়া যে এটাকে এইভাবে তারা এক্সপ্লেন করতে চাইছে। এবং তারেক রহমান এখন চায়না সফরকে তিনি কিভাবে গ্রহণ করবেন। চায়না বলেছে যে বাংলাদেশের পুরো যে নদী ব্যবস্থাপনা এইটা তারা সহায়তা করবে, এবং উনি পার্লামেন্টে বলেছেন যে তিস্তার এটা করবেন। তো আমার এখানে বক্তব্যটা হলো যে বাংলাদেশ হাসিনার আমলে যে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন যেটা, এইটাতে ইন্ডিয়ার পাল্লায় পড়ে সে সই করে নাই। আমার মনে হয় যে আমরা যদি যে আমাদের অভিন্ন 54টি নদীর পানি প্রবাহ নিশ্চিত করতে চাই এবং ইন্ডিয়ার সাথে আমরা নেগোসিয়েশন করতে চাই, বার্গেন করতে চাই, আমি দুটি আলাদা শব্দ বলি, নেগোসিয়েশন অ্যান্ড বার্গেনিং করতে চাই বা বার্গেনিং বা নেগোসিয়েশন করতে চাই, তাহলে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনে আমাদের স্বাক্ষর করা দরকার আগে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এবং চায়নার থেকে আমরা যা যা নিতে পারি, আমাদের প্রতিরক্ষার সক্ষমতা অর্জনে চায়নার থেকে সহায়তা নিতে পারি, আমাদের বাজেট সহায়তার প্রশ্নে চায়নার সারপ্লাস অর্থনীতির সহায়তা নিতে পারি। এবং একই ক্ষেত্রে আমি বলবো যে এখানে খুব স্পষ্ট হওয়া উচিত, পরিষ্কার হওয়া উচিত যে চায়না আমাদের নিকটবর্তী দেশগুলির মধ্যে একটি শক্তিশালী রাষ্ট্র যে আমাদের বন্ধু হতে পারে। একই সময়ে আমি ইন্ডিয়ার সাথে খোলামেলা আলোচনায় আমি বিশ্বাস করি যে ইন্ডিয়াকে বলা উচিত যে তুমি আমার প্রতিরক্ষা সহায়তা অর্জনে তো তুমি আমাকে কোনো সহায়তা দিবাও না, দেওয়ার সক্ষমতা রাখো না, নাম্বার 1। নাম্বার 2, সারপ্লাস অর্থনীতির যে সহায়তা দেওয়ার কথা, বাজেট সহায়তা দেওয়ার প্রশ্নে, এটাও তুমি পারো না, এবং অন্যান্য উন্নয়ন সহায়তার প্রশ্নে তুমি এটা পারো না। তো ফর দ্যাট রিজন আমি চায়নার থেকে এই নিব, তো আমি তোমার কাছ থেকে এই দিব, তোমাকে এই নিব। আলোচনাটা স্পষ্ট হওয়া উচিত, যেহেতু আমি মনে করি বাংলাদেশ বন্ধুত্বের প্রশ্নে চায়না এবং ভারতের প্রশ্নে অত্যন্ত শার্প লাইনের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এইখানে আমি মনে করি যে আপনার জিয়াউর রহমানের যে পররাষ্ট্রমন্ত্রী শামসুল হক সম্বন্ধে আপনার নিশ্চয়ই ধারণা আছে যে শামসুল হক জাপানের সাথে একই সময়ে আমরা জাপানের কাছ থেকে আমরা সহযোগিতা নিচ্ছিলাম। আমরা কৃষি বিপ্লবের পুরো সহযোগিতাটা জাপান থেকে নিচ্ছিলাম, যে উচ্চ ফলনশীল বীজ আপনার মনে করে দেখুন, এবং চায়নার থেকে নিচ্ছিলাম যে অ্যাডমিনিস্ট্রেশনটা কী হবে, দুটা নিয়েই আমরা কাজ করছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা জাপানকে হারিয়ে আমরা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়ে গেলাম। এটা যদি সম্ভব হতে পারে তাহলে আমি মনে করি ভারত এবং চায়নার সাথে আলোচনা করে একটা শার্প লাইন মেনটেন করে, সুস্পষ্ট লাইন মেনটেন করে আমরা এগিয়ে যেতে পারি। এবং আমি আপনাকে আরেকটা মনে করিয়ে দিতে চাই, যারা আমরা 60 বছরের আশপাশে যাদের বয়স, এরা দেখবেন যে 78, 79, 80 সালে হাওড় অঞ্চলে গেলে, আমার বাড়ি
হবিগঞ্জের বানিয়েছে হাওড় অঞ্চল, আমরা ওইখান থেকে যখন সুনামগঞ্জের দিকে যাইতাম, অথবা আমরা ইটনা মিঠামইন অষ্টগ্রাম রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি যেদিকে, এদিকে গেলে মাঝিদের চোখ জলসায় যেত। চোখ জলসায় যেত কারণ নতুন টিনের ঘর, এখানে যে কাচের আলো যেভাবে প্রতিফলিত হয় ঠিক এইরকম প্রতিফলিত হয়, যে শত শত টিনের ঘর মানে হাওড় অঞ্চলে, এইগুলো রিপ্লেস হয়েছে কুড়েঘর থেকে। তো এই যে বিষয়টা 78, 79, 80 সালে এটাকে রীতিমতো কৃষি বিপ্লবী তো বলতেন যে প্রেসিডেন্ট জিয়া। তো আমরা যে প্রেসিডেন্ট জিয়া যদি ওই পরিবর্তনটা করতে পারেন, জাপান এবং চায়নার সাথে দুইটা, এরা তো প্রতিদ্বন্দ্বী ওই সময়ও, তো এদের সাথে আলোচনা করে যদি চলতে পারেন, বাংলাদেশের কৃষি বিপ্লব ঘটিয়ে দিতে পারেন, আমরা মনে করি যে তারেক রহমান যদি তার ফরেন মিনিস্ট্রিকে সুন্দরভাবে সাজাতে পারেন অভিজ্ঞ লোকজনকে দিয়ে এবং ব্যক্তিত্ববান লোকজনকে দিয়ে, তাহলে ভারত এবং চায়নার সাথে নেগোসিয়েশন করে আমরা একটা উন্নয়নের মহাবিপ্লব আমরা ঘটাতে পারি। ঠাকুর ভাইকে আমি বলি যে ঠাকুর ভাই বলল তারেক রহমানকে, প্রধানমন্ত্রীকে বুলেট ট্রেন দেখাতে নিছে, মুগ্ধ করার চেষ্টা করেছে প্রযুক্তির আপনি বলেন তো, চীন সফরের পরে ব্রিফিংটা কোন লেভেলের লোক দিল? এটা কি আমাদের পক্ষ থেকে সঠিক হয়েছে বলেন? কত চীনে গেছে, আপনি ধরেন যুক্তরাষ্ট্রের সাথে মার্কিন বাণিজ্য চুক্তিতে আমরা অনেক বিধিনিষেধে কিন্তু আটকা আছি। এখন আমেরিকা এবং চীনের ভিতরে কিন্তু একটা স্নায়ুযুদ্ধ চলছে। ভারতের সাথে আমাদের সাথে সম্পর্ক কিন্তু টানাপোড়েন চলছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে জিনিসগুলো বন্ধ ছিল সেগুলো এখনো বন্ধ আছে। শুধু তারেক রহমান চীনে যাওয়ার পরে ভিসাটা চালু হয়েছে, আর সব এখনো বন্ধ আছে। কিন্তু ভারত 3 দিকে বেষ্টিত। ভারত তো আমাদের, ভারতকে দরকার, ভারতও আমাদের দরকার। বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট নয়। ভারতের সাথে দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক ভালো নাই। মালদ্বীপের মতো দেশ সবচেয়ে ছোট, সেখান থেকেও হাত গুটাইছে। এবং ভারতের 24টা প্রদেশ এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। শেখ হাসিনাকে প্রায় 30টা 40টা চুক্তি এবং সমঝোতার স্বাক্ষর করেছিল, এবং তাকে কিন্তু লেন্দুক দর্জি প্রায় বানিয়ে ফেলছে। শেষে সে বিক্রিয়া করে উচ্ছেদ হয়ে গেছে, হ্যাঁ, শেখ হাসিনা। তো এখন ভারত কিন্তু সবসময় চায় যে সরকারকে অনুগত রাখা, তারা পিপুলস টু পিপুলস কানেক্ট করতে চায় না, এবং একটি দেশে আধিপত্য বিস্তার করা। হ্যাঁ, আপনি দেখেন তাদের যে সব বিশেষজ্ঞরা, বিশেষ থিঙ্ক ট্যাঙ্করা বলতেছে যে যুক্তরাষ্ট্রের কাছে ফ্রান্স থেকে যে কি একটা রাষ্ট্র কিনে নিয়েছিল একটা অঞ্চল, সেরকম লুজিয়ানা কিনে নিয়েছিল ওই মিসিসিপি নদীতে মানে বাণিজ্য করার জন্য। সেরকম আমাদের চিকেন নেক, এটা হলো 20 থেকে 22 কিলোমিটার প্রস্থ। এটাতে চীন বা শত্রু দেশ যদি এটা বন্ধ করে দেয় তাহলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। সুতরাং রংপুর বিভাগ দখল করতে হবে, যদি $25 বিলিয়ন দিয়ে এটাকে কিনে নিতে হবে, ভারতকে বাংলাদেশকে অফার দিতে হবে। যদি তারা রাজি না হয় তাহলে সামরিক শক্তি ব্যবহার করতে হবে। আবার অন্য 2 থিঙ্ক ট্যাঙ্ক বলছে যে আমাদেরও ফেনীতে চিকেন নেক আছে, ফেনীর চিকেন নেক কেটে দিলে আমরা চিটাগাং সহ 3টে ডিস্ট্রিক্ট পাবো। কিন্তু ফেনী তো চিকেন নেক না, আমাদের সমুদ্র আছে। হ্যাঁ, এবং এখন তো যেমন এখন পর্যবেক্ষণ বিবেচনা আছে সরকারের, চীন থেকে শুরু করে মায়ানমার হয়ে চিটাগাং পর্যন্ত তো অর্থনৈতিক করিডোর করতে চায়। যদি করিডোরে যদি দেখা যায় সার্ভে করে চীন সততার সাথে এই করিডোর করতে চায় শুধুমাত্র ব্যবসার জন্যে, তাহলে তো ভারত কই ঢুকবে? ভারত তো সারা জীবন, আমি বললাম তো 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, মানে এগুলো কিন্তু দখল করা হয়েছে, এগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে টানাপোড়েন চলছে, তাতে করে ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, এরকম একটা অবস্থায় চলে গেছে। সেটা তো ওই আলোচনা তো ধরেন আমরা সবসময় করি, ভবিষ্যতেও করবো, অতীতেও করেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে চীন সফর নিয়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, এখন ধরেন চীনের সাথে আমেরিকার টানাপোড়েন আছে, আবার ধরেন ভারতের সাথে আমাদের টানাপোড়েন আছে। তো সেই হিসাবে
আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। আবার কারোর ভারতের সাথে সঙ্গে শত্রুতা চীনেরও নাই। টানাপোড়েন হ্যাঁ, আছে। টানাপোড়েন আছে। তো আমরা থার্ড কান্ট্রি হিসেবে তারেক রহমান আমার মনে হয় বুদ্ধিমানের কাজ করতে থার্ড কান্ট্রি মালয়েশিয়া ভিজিট করেছে। মালয়েশিয়া আমাদের দরকার। আমরা পাম অয়েল আনি, আমাদের প্রবাসীদের আটকা পড়া আছে বহুদিন। শ্রম বাজারটা অনেক গুরুত্বপূর্ণ। শ্রম বাজার এটা তো খুলবে খুবই খুলবে। গুরুত্বপূর্ণ। কারণ যেভাবে আপনার আনোয়ার ইব্রাহিম যেভাবে আপনার বাংলা গান যে আমার বন্ধু কত জাদু জানে কি রিলিকটা করছে, এতে তো বোঝা গেছে যে কত আন্তরিকতার সাথে গ্রহণ করছে। আমার ধারণা মালয়েশিয়ার সাথে যে আমাদের পাওনা দেওয়া, এটা তো ধরেন ম্যান পাওয়ার এজেন্ট বাংলাদেশের এবং মালয়েশিয়ার, এরা সমস্যা তৈরি করছে। এই সমস্যাটা দূর হলেই কিন্তু সমস্যা দূর হয়ে যাবে। সুতরাং এটা গেল। এখন চীনে যে গেছে, চীনে আপনি বলেন তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা পদ্মা ব্যারেজ তো বাংলাদেশ শুরু করেছে, সেখানে অর্থায়ন করবে এবং পানি ব্যবস্থাপনা, পুরো পানি ব্যবস্থাপনা। এছাড়া আমাদের উপায় কি? বাংলাদেশে ধরেন তিস্তা, এই যে দি হিন্দু, তার মানে বাংলাদেশ অ্যাডভান্টেজেস পজিশনে আছে বা বাংলাদেশ সফর অত্যন্ত সাকসেসফুল সফর আপনি পরামর্শ বলছেন। দিছে যে তোমরা এই পুশিন খেলা না করে আলোচনা করে ভারত বাংলাদেশের প্রোটোকল স্বাক্ষর করা আছে, তারপর অনেক এগ্রিমেন্ট, তারপরে তো আপনি বলতে চাইছিলেন যে এই যে এই ট্রিপের যে সাকসেস সেটা সরকার আসলে ডিসিমিনেট করতে পারেনি, মানুষকে বোঝাতে পারেনি যে সাফল্যটা কত বড়। না, সাফল্যটা আরো 2 মাস ক্লিয়ার হবে। তো এখন না কিন্তু আপনি বলছিলেন যে সরকার এটা ব্রিফ ঠিক মতো করতে পারেনি মানুষ। না, ব্রিফ প্রপারলি ব্রিফ করে নাই। ব্রিফটা এমন লোক দিয়ে করতে হবে যেটাকে মানুষের কাছে মনে পড়ে যে চীনের মতো জায়গায় একটা আলোচনার পরে ব্রিফিং দিবে, অবশ্যই একটা ওয়েটি লোক, জাতির কাছে অ্যাকসেপ্টেবল লোক দিয়ে সেটা করানো উচিত ছিল। পার্লামেন্টেও তো একটা ব্রিফ দেওয়া উচিত ছিল নাকি? পার্লামেন্টে যেভাবে হয়তো প্রধানমন্ত্রী যে কথা প্রসঙ্গে সব দলই অ্যাকসেপ্ট করছে, উপায় তো নাই। কারণ আমাদের যেটা আপনি বাজেট বক্তৃতার মধ্যে যেটা বলেছেন, আমি সব দলই সমর্থন করছি। কারণ ভারতের সাথে যে টানাপোড়েন চলছে যে অ্যাঙ্গেলগুলোতে, এর বাইরেও কিন্তু আর আছে, ইন্দো প্যাসিফিক রিজন আছে। সে 2001 সালে আমেরিকা কিন্তু ওইটা স্ট্র্যাটেজি ঘোষণা করছে। সেখানে তারা বের করছে যে ইন্দো প্যাসিফিক রিজনে 25% আছে ভূমি, 48% আছে তরুণ, এবং 65% জিডিপি হবে, সে ওই অঞ্চলই হবে আগামী দিনের। এখানে আরেকটা, যেহেতু আমরা চায়না ভারত নিয়ে কথা বলছি, আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী যখন চীনে গেল তারপরেই ভারত ভিসা মানে ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিল। আবার একই সঙ্গে দেখলাম ভারতীয় একটি গণমাধ্যম এনডিটিভি তারা শেখ হাসিনার একটা সাক্ষাৎকারও প্রচার করলো, বেশ বড় সাক্ষাৎকার, বাংলাদেশের অনেক গণমাধ্যমে সেটা আবার প্রচার করেছে। সো এবং তিনি আসবেন, তাকে তার পাসপোর্ট দেওয়া হচ্ছেন এরকম কথা তিনি বলবার চেষ্টা করছেন, পাসপোর্ট পেলেই তিনি চলে আসবেন বাংলাদেশে। সো আমি একটু ধন্যবাদ আপনাকে। আমার কাছে, আমরা তো মোটামুটি 80-র দশক থেকে রাজনীতি বুঝি, মানে পুলিশকে ঢিল মারি যখন থেকে, তখন তো, এখন তো পড়াশোনার বিষয়টা এইভাবে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা তো দুইজনই জাহাঙ্গীরনগরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আমরা যখন ফার্স্ট ইয়ারে আসলাম তখন শুনতাম, জাহাঙ্গীরনগর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রের চেয়ে বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশি মাটি। তো ওইখানে এরা বলতো যে ছাত্র ইউনিয়ন না জানি কত পড়াশোনা জানে। তারপর কয়েক বছর পরে দেখলাম এটা এমনি ফাঁকা আওয়াজ। তো আমি আপনাকে এখানে পরিষ্কার বলতে চাই যে ডিপ্লোমেসির ক্ষেত্রে ওই সময় কিন্তু আলোচনা হতো সিনো মার্কিন চায়না মার্কিনের সম্পর্ক 80-র দশকের শুরুতে। আপনি মনে করে দেখেন এরশাদ ক্ষমতা নেওয়ার পরে সিনো মার্কিন রিলেশনটা কীভাবে হবে, ইন্দো চীনের রিলেশনটা কীভাবে হবে, এইগুলো নিয়ে খুব ব্যাপক আলোচনা হতো। এখন বাচ্চাদের মধ্যে ওইভাবে আলোচনাটা হয় না, কারণ এখন ওরা ইয়ার মধ্যে, ট্যাবের মধ্যে এবং ফোনের মধ্যে নিজেরা কনজিউম করে ফেলে কীভাবে। আমি তো স্পষ্ট মনে করি যে তিস্তা মহাপরিকল্পনাকে তিস্তা ব্যারিজ আর বলার কোনো কারণ নাই। তিস্তার পাড়ে অন্তত 2 থেকে 3টা শিল্পাঞ্চল দেওয়া উচিত, যেটা ইপিজেড প্ল্যানে আছে, চাইনিজ ইপিজেড টাউন তো আজ থাকুক, তারপর ইপিজেড আপনি মিরেশরাইয়ের ইপিজেডকে এক্সপানশন করে এইটার অর্ধেক চায়নাকে দিয়ে দেওয়া উচিত। আমি এই যে মিরেশরাই, মানে আপনার কি সাজেস্ট করছেন যে সবই চায়নাকে দেওয়া হবে, বাকি আর কাউকে দরকার নাই? চায়নাকে না, আরো আছে তো,
না না মিরের সরাই কারণ আপনি খেয়াল করবেন যে চায়নার সঙ্গে এই সম্পর্ক কিন্তু অন্য দেশগুলো যে খুব একটা শুধু আমি যুক্তরাষ্ট্র আর ভারতের কথা বলছি না, বাকিরাও যে খুব একটা ভালোভাবে নিচ্ছে সেটা বলা যাবে না। কারণ খেয়াল করে দেখবেন যে প্রধানমন্ত্রী যেদিন চীনে যাচ্ছেন তার আগের দিনই সম্ভবত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচটা দেশের উপদেশ রাষ্ট্রদূতরা দেখা করেছে। আমি সেটা সহজেই বোঝা যায় কেন তারা। আমার প্রথম হচ্ছে আমার নিরাপত্তা, প্রতিরক্ষা। আপনি দেখেন যে আজকে অপারেশন সিঁদুরকে আপনি বলতে পারেন না পাকিস্তান হেরে গেছে, পাকিস্তান জিতছে যদি নাও বলা যায়, পাকিস্তান হেরেছে এটা তো বলা যাবে না। তো আমার প্রতিরক্ষার সক্ষমতা আমি তো বিমান না কিনি, যুদ্ধ না কিনি, আমি অ্যাটম বোমা না বানাই, আমি তো আমার মতো করে প্রতিরক্ষাটা আমি সাজাবো। এটা হলো আমার একটা কথা। এফডিআই এ আমি আমেরিকা প্রধান 1 নম্বরে আছে, দ্বিতীয় এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে চায়না। তো সেই ক্ষেত্রে যারা আজকে আপনি দেখবেন দিলীপ রায় আজকে না গতকালকে বলছে আমরা তো বাংলাদেশকে আমাদের অঙ্গই মনে করি, তো ওরা আমাদেরকে ঠিক ওরকম মনে করে না। তো এই জন্য আমি আপনাকে বলি যে একটা সিলেটি প্রবাদ আছে, আপনার এখানে মাঝে মধ্যে আমি প্রবাদটা বলি, একটা দুটো প্রবাদ বলি। সিলেটি প্রবাদ আছে, প্রবাদটা হলো ভাই সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। বুঝছেন? দুস্তি হইতে গেলেও, বন্ধুত্ব হইতে গেলেও সমান সমান হইতে হবে, বুদ্ধি মেধা সব কিছু মিলিয়ে আর কি, অর্থনীতি সব মিলিয়ে। কুস্তি দেখতে গেলেও নাসের ভুলু অ্যালেন টার্নার হতে পারে। আমরা 80 দশকে মনে আছে স্টেডিয়ামে দেখছিলাম আমরা নাসের ভুলু আর অ্যালেন টার্নার অস্ট্রেলিয়ার। তো এটা যদি এখন অ্যালেন টার্নার, নাসের ভুলু আর আজিজ ভাই যদি এখন, কিন্তু আমি ছিলাম শেখ হাসিনার ইন্টারভিউ, আপনি নিশ্চয়ই পড়েছেন। হ্যাঁ, তো আমি মনে করি যে সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। এইটার জন্য বাংলাদেশ তার প্রতিরক্ষাকে সাজাতে হবে, এটা আলোচনা করেও করতে হবে, নেগোসিয়েশন বার্গেনিং হবে। আর শেখ হাসিনা যদি আসতে চায়, আমি মনে করি শেখ হাসিনাকে আগামীকালকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা এখনো যে অবস্থায় আছে, বাংলাদেশ এখনো যে অবস্থায় আছে, হাসিনাকে পাসপোর্ট দিয়ে দেওয়া উচিত। ওয়েলকাম। একবার পাসপোর্ট যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে নতুন পাসপোর্ট দিয়ে যে তাকে বলে দেওয়া উচিত যে ভাই আপনি যদি পাসপোর্ট না নিয়ে যেতে সম্ভব না হয়, যে আপনাকে আমরা পাসপোর্ট দিচ্ছি, আপনি দ্রুত আসেন, আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী রিসিভ করবেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী রিসিভ করে আপনাকে আপাতত না কাশিম অত তো দরকার নেই, আপনি যে পর্যন্ত বলেছেন ওই পর্যন্ত কাশিমপুর পাঠাবো, তারপরে বাকিটুকুন এক্সিকিউশন তো আর প্রক্রিয়া আছে, গিলোটিনে দিতে পারবেন না, কারণ আপনার হাইকোর্ট রয়ে গেছে, তার সুপ্রিম কোর্ট রয়ে গেছে, সুপ্রিম কোর্ট অ্যাফিলিয়েট ডিভিশন রয়ে গেছে, রিভিউ রয়ে গেছে, রাষ্ট্রপতি রয়ে গেছে, 3টা জায়গা রয়ে গেছে। তো এই জন্য 3টা জায়গা রয়ে গেছে যেহেতু, তাকে একবার সসম্মানে কাশিমপুর রাখার জন্য আমি অনুরোধ করব, তার যেন কোনো প্রকার ব্যত্যয় না হয়, কোনো প্রকার। আমি আরেকটা শব্দ আছে, বেগম খালেদা জিয়ার মতো তাকে যেন নির্জন কারাবাস না দেওয়া হয়, নির্জন কারার সলিডারি কনফাইনমেন্ট কোনো ব্যক্তিকে 15 দিনের বেশি একাধারে সলিডারি কনফাইনমেন্ট দেওয়া যায় না। বেগম খালেদা জিয়ার প্রতি যে অবিচার করা হয়েছে, আমরা হাসিনার প্রতি এই অন্যায় অবিচার করার পক্ষে নাই। আমরা হাসিনাকে সসম্মানে কাশিমপুর রাখার পক্ষে, এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতি বিচার বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করবে, এবং বিচার বিভাগ সিদ্ধান্ত করবে, বিচারিক 3টা জায়গা আমরা ফেস করতে দেওয়ার পক্ষে। এরপর দেখা যাক বাংলাদেশের মানুষ কি করে। দেখেন, এনডিপিকে সাক্ষাৎকার দিয়েছেন, এনডিটিপিকে, ডিসেম্বরের মধ্যে সে আসবে। তো আমি সেখানে অলরেডি লিখেছি, কালকে একটা পত্রিকা বের হবে, তিনি তার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তার সকল রেড পাসপোর্ট সহ তার পরিবারের 96টি পাসপোর্ট বাতিল করেছে এবং প্রত্যাহার করেছে, দুটোই করেছে। ওনাকে যদি দেশে আসতে হয় তাহলে পাসপোর্ট লাগবে, উনি তো ভারতে আশ্রিত, পাসপোর্ট লাগবে। পাসপোর্ট চাইতে হলে পাসপোর্টের যে প্রক্রিয়া নেওয়ার, সেভাবেই তো করতে হবে। তিনি তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কিন্তু বাংলাদেশ তাকে আনতেও চায় না। বাংলাদেশ তো এরপরে
3 বার না রিমান্ড না আমি করেছে। বলছি যে বাংলাদেশ যেহেতু তাকে আনতে চায় এবং সেখানে যদি পাসপোর্ট একটা ইস্যুয়ে থাকে বাংলাদেশ সরকার তাকে পাসপোর্ট একটা না দিয়ে না, দিলে কি হবে? ভারত তো প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে আনতে আচ্ছা, চেয়েছে। ভারত যদি সেই প্রত্যর্পণ তাহলে আর চুক্তি পাসপোর্ট অনুযায়ী লাগে না। দেয়, ভারত যদি পাঠায় দেয় তাহলে তার পাসপোর্ট পাসপোর্ট লাগে না। লাগবে না, that's কিন্তু আমার কথা এটি আমি লিখেছি যে ভারত যদি পাঠায় দেয় তাহলে তার পাসপোর্ট লাগে না। ভারত বলছে তারা পরীক্ষা তিনি নিরীক্ষা আসবেন, করছে। কিন্তু আরো বাধা আছে। ধরেন যে বর্ডারে আসলো, তার সকল পার্টির নেতা সব আপনার পলাতক, পার্টি কিন্তু নেতৃত্বহীন। যখন আসবে, আসার সাথে সাথে তিনি ভারত যদি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দিয়ে দেয় তাহলে ওনাকে আইনের আশ্রয় চলে যেতে হবে, আইন ফেস করতে হবে। এবং ট্রাইব্যুনালে তো উনিই ট্রাইব্যুনাল করেছে, ট্রাইব্যুনাল পত্রিকার বিজ্ঞাপন, ভিডিও, অডিও সব সাক্ষী অনুযায়ী উনি সেখান থেকে স্কেপ করতে পারবেন না। তো তাহলে ওনাকে মেনে নিয়ে আসতে হবে, 1। 2 হচ্ছে যে উনি যদি আসে, যদি পাসপোর্ট না নিয়ে আসে, যদি যে কোনো কায়দায় আসতে চায় তাহলে উনি এসেই গ্রেপ্তার হবে। গ্রেপ্তার হওয়ার পরেই সাথে সাথে তাকে আইনের সমর্থ করা হবে। এবং তৃতীয় হচ্ছে তিনি যদি আসতে চাইবে, যত অভ্যুত্থানের শক্তি আছে সব এক হয়ে যাবে। এক হয়ে ঠিক 5ই আগস্টের পূর্বে যে অবস্থা ছিল সেই অবস্থা হয়ে যাবে এবং তার জীবন হুমকির সম্মুখীন হবে। এটা হলো ধারণা। হ্যাঁ, আমি বলি শুনেন, আমরা 3rd আগস্ট মানে 24-এর 3রা আগস্ট 4ঠা আগস্ট যেহেতু তাকে হত্যা করি নাই, বাংলাদেশের মানুষ তাকে যেন খুন করে নাই, 5ই আগস্ট খুন করে নাই, একবার অরক্ষিত গণভবন, তারপরে যেহেতু তিনি প্রাণ হারান নাই, বাংলাদেশের মানুষ তাকে হত্যা করবে না। আমি আপনাকে বলতেছি, বিএনপির লোকজন তার বেঁচে থাকার সকল ব্যবস্থা করবে, সকল আয়োজন করবে যে শেখ হাসিনার গায়ে যেন একটা ফুলের ঠুকা না পড়ে। 1 নাম্বার 2 হচ্ছে তিনি আসবেন, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের আইজি প্রিজন, আইজি পুলিশ, এরা হোম সেক্রেটারি, এরা তাকে যথাযথভাবে রিসিভ করবেন, যথাযথ মর্যাদায়। তিনি যথাযথ মর্যাদায় যেখানে যাওয়ার সেখানে যাবেন। সেটা যদি ভারত প্রত্যাপন করে, না আমি আর আপনি তিনি যদি আসতে চান, তিনি নিজে যদি- নিজে আসতে চান, তখন তিনি কি যদি হবে? আসতে চান, আমি আপনি বলতেছি এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ চুক্তি আমাকে তার আশাকে বাধাগ্রস্ত করে না। তিনি তিনি যদি না আসতে আসতে চান, চান, আমি আপনার বলছি তিনি যদি না না, আসতে আসাটা চান- তো ইলিগাল। আজিজ ভাই দেখুন, এমনি যদি পাসপোর্ট ছাড়া কোনো দেশ বিদেশ, পাসপোর্ট উনি তো সাজেস্ট করছেন যে বাংলাদেশ সরকার তাকে পাসপোর্ট একটা ধরিয়ে দিক, ধরিয়ে দিয়ে ধরে দিবে, বিশ্ববাসীকে ভারত বলুক চাইলে যে দিবে, না, না। পাসপোর্ট দিবে, না, বৈধভাবেই দেখুন। আসবে, সমস্যা নাই। কিন্তু তিনি তো অলরেডি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আচ্ছা, তাকে তো ঠিক আছে, বিচারের it's সম্মুখীন alright। হতেই তিনি হবে। যদি আপনি ফাঁসির দেখুন। কাছে যেতে চান আপনার আপত্তি কেন? আবার আপত্তি নাই। না না আপনি দেখুন, এক্সট্রাডিশন ফাঁসির মঞ্চে ঝুলতে চাইলে আপনার আপত্তি এক্সট্রাডিশন থাকবে চুক্তি অনুযায়ী তার পাসপোর্ট লাগে না। তিনি যদি বলেন যে আমি এক্সট্রাডিশনের আওতায় যাব না, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, তোমরা মৃত্যুদণ্ড দিছো না আরো কিছু দিছো, আমি বাংলাদেশে আসবো, আইসা ফেস করব, তো বাংলাদেশ তাকে পাসপোর্ট দিতে অসুবিধা কোথায়? তিনি পাসপোর্ট দিবেন, তিনি চলে আসবেন, এই ইন্ডিয়া তাকে আটকে রাখার কোনো ব্যবস্থা নেই। আর প্রত্যার্পণ চুক্তি তখন আসে যখন তিনি আসতে চান না, তখন আমি ভারতকে বলবো যে তোমার সাথে আমার প্রত্যার্পণ চুক্তি আছে, এক্সট্রাডিশন কন্ট্রাক্ট আছে, ট্রিটি আছে, তুমি তাকে, তোমার এখানে আমার আসামি আছে, তুমি পাঠাও, তখন এক্সট্রাডিশনের প্রটোকলটা দরকার। তো এই জন্য আমি বলছি যে আমরা এত ঝামেলায় তো দরকার নাই। শেখ হাসিনা বলতেছে আমি যাব দেশে, আমি বলবো আপনি আসেন, এই যে না, সব- বাংলাদেশ তো চাই তাকে, হ্যাঁ। বাংলাদেশ তো চাই, হ্যাঁ। কিন্তু প্রসেসটা হচ্ছে আইনগত পয়েন্ট। যে আমরা আপনি যেটা বলছেন যে অলরেডি পাসপোর্ট তার নাই, ভ্যালিড ইনভ্যালিড, এই পাসপোর্ট তো সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, পাসপোর্ট তো আইনে দিতে পারবে না। আমরা তাকে একমাত্র কথাতে আমরা বিচার নিয়ে কথা বলছি এবং বিচার নিয়ে কথা বলতে গিয়ে মনে পড়লো যে গতকালই শেখ হাসিনার মন্ত্রিসভার এক সময়কার সদস্য এবং জাসদ হাসানুল হক নূর একটি মামলায় রায় হয়েছে এবং তার 10 বছরের কারাদণ্ড হয়েছে। এবং আমি বলবো যে অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলতেই হবে, কারণ উনি যখন পুলিশের কথা স্মরণ করলেন, পুলিশ একবার উচ্চারণ করেছে, তখন আমার মনে পড়লো যে উনি পুলিশকে ধমকাচ্ছেন যে আমার গায়ে টাচ করবা না। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। না, বিষয়টা হচ্ছে ইনু তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই যে শেখ হাসিনার যে 14টি দল ছিল,
শেখ হাসিনাকে জাস্ট স্বৈরাচার বানানোর জন্য ছিল। তার মধ্যে সবচাইতে অ্যাক্টিভ ছিল ইনু, যিনি বক্তৃতার সময় বেগম খালেদা জিয়াকে বকা দেওয়া ছাড়া কোনো বক্তৃতাই দিতে পারতেন না, এবং তিনি কোর্টে হাজির হয়েও পুলিশকে ধমকাইছে, পারলে পুলিশকে মারে। তো এই জন্য বলছি তার কৃতকর্মের জন্য না, তার কিন্তু এই প্রশ্নতে যে পুলিশ এই যে রাজনীতিবিদদের গায়ে হাত দেয়া বা এই যে তাদেরকে ধরে টরে নিয়ে যাওয়ার এই প্র্যাকটিসটা কখন শুরু হলো বাংলাদেশে? না, বাংলাদেশে তিনি আসামি, আমি হলে আমি ওকে ধরবে। না না, ধরারও তো একটা স্টাইল আছে। আমি যেটা বলতে চাইছি যে এটা তো ওনারা যখন মন্ত্রী ছিলেন তখনও বিরোধী দলের, মানে আজকে বিএনপি নেতাদের বা অন্য দলের নেতাদের উপরে এই কাজই হয়েছে, পুলিশ এভাবেই ধরেছে। আমার প্রশ্নটা আপনি বোধহয় ধরতে পারছেন না। আমি বলছি যে ওনারা কি তখন এই কথাটা বলেছেন কিনা একজন রাজনৈতিক হিসেবে? বলে নাই। আজকে আর বলতে পারেন কেন? বলতে পারবেন কিভাবে? এই জন্য আমি তো মনে করি যে এটা সঠিক হয়েছে। এই ধরনের লোক পলিটিক্সে থাকা উচিত না। যে আচরণটা, তিনি পলিটিক্সে তথ্যমন্ত্রী ছিল, তো তিনি এক ধরনের ইনডাইরেক্টলি সরকারের স্পোকসম্যান ছিল। তার যে বক্তৃতা কোনো রাজনৈতিক ব্যক্তির বক্তৃতার মতো মনে হয় নাই, এবং কোর্টে হাজির হওয়ার পরে তিনি যে আচরণগুলো করেছেন বিভিন্ন সময় দেখা গেছে, একবার না কিন্তু কয়েকবারই হাজির হয়েছে। হাজির হবে না সে আসামি? হাজির হবে না? হাজির হবে তো। হাজির হওয়ার সময় যে পুলিশের সাথে আচরণ করেছে, পুলিশ তো গুম খুন সবই তো জড়িত, তাকে তো কিছু না, হাত ধরে নিতে চাইছে, এটা তো নিবেই। তাকে যেদিকে নিতে চায় নিবে না পুলিশ? আমাকে ধরলে পুলিশ নিবে না? এখন হ্যান্ডকাপ ধরেন, মৃত ব্যক্তিরও তো দেখছি সরকার সময় হ্যান্ডকাপ পরা, মৃত ব্যক্তি হ্যান্ডকাপ করে নিয়ে গেছে না? মৃত ব্যক্তি হ্যান্ডকাপ পরানো, ডান্ডা বেরি পরানো, এগুলো কি? আবার ওই সময় তো দেখা গেছে তার বাবার মৃত্যু, সেখানে ডান্ডা পড়ায় আপনার বাবার মৃত্যুর জানাজার শরিক হতে বলেছে। এরকম নির্দয় কাজ তো হয়েছে। তিনি ওনার এটা প্রাপ্য, উনি সরকারের তথ্যমন্ত্রী ছিলেন, এবং বেগম খালেদা জিয়াকে নৃশংসভাবে যেভাবে বকাবাজি করেছে তার তিনি রিওয়ার্ড পেয়েছেন, এক কথা বলতে পারেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে কালিয়াকৈটের যুবদলের নেতা, তার ডান্ডা বেঁধে পড়ানো ছিল, এবং তিনি মায়ের জানাজা পড়ানোর সময় তিনি বলেছিলেন আমার ডান্ডা বেড়িটা খুলে দেন, অন্তত হাতের বেড়িটা খুলে দেন নামাজ পড়ানোর জন্য। তো সেটা দেয় নাই পুলিশ। আপনার অনেকগুলো কেস আছে যে মর্গে মরে গেছে, তারপরেও সেখান থেকে এই ইয়ার সাথে যে এই হ্যান্ডকাপ এটা খুলে দেওয়া হয় নাই। তো এইবারে হয়েছে, যদিও আমি মনে করি নুরুল মজিদ হুমায়ুন তিনিও মারা যাওয়া, হ্যাঁ তিনিও মারা যাওয়ার পরে ইয়া ছিল, ডান্ডা একটা হ্যান্ডকাপ পরানো ছিল। তো এইটা আমি চাই না, হাসিনা যা করেছেন এই কাজগুলি রিপিটেশন যেন না হয়, চাই না। তবে একটা অবশ্য নুরুল মজিদ হুমায়ুন মারা গেছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সময়। আপনি মনে করে দেখুন, কোনো একটা নির্বাচনের পরে ব্রিফের সময় হাসিনাকে ইনু বুদ্ধি দিচ্ছিল, এবং শেখ হাসিনা মাইকে বলছে ইনুর কাছ থেকেও গণতন্ত্র শিখতে হবে, ইনুর কাছ থেকে গণতন্ত্র শিখতে হবে। ইনু সম্ভবত তখন তথ্যমন্ত্রী, ইমিডিয়েট পাস্ট তথ্যমন্ত্রী অথবা, তো এইরকম একটা বিষয়। তো ইনুদের আমি লজ্জা শরম একটু কম মনে করি আর কি। আর উনি ধমকাবেন কেন? আমি আপনাকে বলি যে পুলিশের ব্যাড টাচ গুড টাচ দুটোই আছে, বাট টাচ মাস্ট। আপনাকে যখনই পুলিশ অ্যারেস্ট করবে, অ্যারেস্ট কনফার্মেশনের জন্য সে আপনাকে স্পর্শ করবে, এবং স্পর্শটা আপনি যদি অ্যাগ্রি করেন, মানে আপনি মেনে নিছেন, তাইলে তখন সে বল প্রয়োগ করবে না, আর নইলে সে গ্রেফতার কনফার্মেশনের জন্য বল প্রয়োগ করবে। সিআরপিসির কথা আমি বলছি, এটা পিআরবিতেও আছে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ইউনুকে যেটুকুন স্পর্শ করা হচ্ছে পুলিশ, যে তারা ডিরেকশন অথবা তিনি ওই জায়গা থেকে রায়ের পরে দৌড় দিবেন কিনা, এই জন্য তাকে স্পর্শ করা অবশ্যই, এটা স্পর্শ করে তার অ্যারেস্ট কনফার্ম, তাদের আন্ডারে যে তিনি গ্রেফতার আছেন, গ্রেফতার কনফার্মেশনের জন্য তাকে আবার টাচ করবে, এইটাই সঠিক। তো আমি আপনাকে বলছি যে তবে পুলিশকে আমি মনে করি যে সিআরপিসি বা পিআরবিতে তাকে যতটুকু অধিকার দেওয়া হচ্ছে, এইটুকুর মধ্যেই অনেক কিছু করা যায়, এর বেশি বল প্রয়োগের দরকার নাই, আমি আপনাকে বলছি। তবে ইনু যেটা দেখিয়েছেন,
এটা অত্যন্ত খারাপ। তার সাথে কোনো ব্যাড স্পর্শ মানে খারাপ টাচ যেটা এইটা হয় নাই। পুলিশ যেটা বল প্রয়োগের মতো স্পর্শ এইরকম না, তাকে জাস্ট ডিরেকশনটা বা তাকে স্পর্শ করেছে এই জন্য করে যে আপনি তার ইয়াতে আছেন কিনা, তাবে আছেন কিনা, মানে তার আদেশ মান্য করে আছেন কিনা, এই জন্য সে মাঝে মধ্যে আপনাকে স্পর্শ করে। তো ইনু যেটা করেছেন এটা বেআইনি করেছেন, এবং নেক্সট টাইম থেকে আমার মনে হয় যে পিআরপি যতটুকু অ্যালাউ করে ইনুর সাথে এতটুকু করা উচিত, সিআরপিসি যতটুকু অ্যালাউ করে তার সাথে ঠিক ওই পরিমাণটুকু সর্বোচ্চটুকুন করা উচিত। জি, আমরা তাহলে যাবজ্জীবন যাদের হয় তাদের ছুটি দিয়েন, ফ্যামিলিতে আসতে দিয়েন, দেন না কেন? না, জেলখানায় বাংলাদেশের পিআরপি অ্যালাউ করে না। জেলখানায় শোনেন, জেলখানা থাকাটাই শাস্তি, এর বাড়তি আর শাস্তি লাগে না। জেলখানায় মানুষ কিন্তু ফ্রিডম লাভিং, মনে রাখেন। জেলখানায় যখন থাকে তখন সে বোঝে যে তার কিছুই করার ক্ষমতা নেই, এটাই তো বড় শাস্তি। তার বাইরে যদি এই ধরেন ডিরেকশন, জেলখানায় যখন যখন সে কোর্টে হাজির করলো, তখন আমি কিন্তু আমার অভিজ্ঞতার থেকে বলছি, আবার আসেন না, আমার অভিজ্ঞতার থেকে বলছি, জেলখানাটা থাকাটাই শাস্তি মানুষের জন্য। মানুষ একমাত্র জীব যে ফ্রিডম লাভিং, তাকে বন্দি রেখেছেন, এটাই বড় শাস্তি। জেলখানায় টাকা থাকলে, জেলখানায় টাকা থাকলে কোনো কিছুই কোনো সমস্যা না, কিন্তু আমরা সেরকম জেলখানা নিশ্চয়ই চাই না। বুঝছেন? বাংলাদেশের জেলখানা সম্বন্ধে, জেলখানায় আমি দুবারই ছিলাম। 87-এ এরশাদের আমলেও ছিলাম, হাসিনার আমলে 15-16 সালে ছিলাম। তো ওইখানে আমি দেখছি টাকা হলে আপনার ওই স্যালুট দিয়ে দাঁড়ায় থাকে। আমাদের অনেক বাট আমরা সেরকম জেলখানা আমরা নিশ্চয়ই সেরকম চাই না। চাই না। আমরা জেলখানায় সুশাসন চাই, কারণ অভ্যুত্থান ঘটেছে। আমরা গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই কমপক্ষে। এখনো সেটা দৃশ্যমান হচ্ছে না। সরকার নূতন, আরও 2-3 মাস দেখতে চাই। চীনের ভ্রমণ করলো, ভারতের সাথে আমাদের অমীমাংসিত অনেক বিষয় আছে, এগুলো আলোচনার মাধ্যমে সমাধান হোক, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা শান্তিতে বস করতে চাই। সো মানে আপনি তো দেখতে চান, কিছু সমালোচনা করতেও চান না, বোঝা যাচ্ছে যে আপনি, আপনার কথা যদি ভুল না বুঝে থাকি। বাট যেটুকু দেখলেন তাতে কি মনে হচ্ছে? এটা কারেকশনেরও তো সুযোগ দিবেন সরকারকে, এবং কারেকশনের জন্য কিছু বলতেও হবে, কোথায় দুর্বলতা, কোথায় সমস্যা। না, ছোটখাটো বলছি তো। আর যদি সবটাই প্রশংসার থাকে সেটাও করতে পারেন। এত গর্ব জাতি করতেছে, পুরা পার্লামেন্ট সমর্থন করতেছে, ভিজিটের পরে ব্রিফিংটা কাকে দিয়ে করলেন? আমি দেখিনি কাকে দিয়ে করেছেন। তো তাহলে না দেখলে তো হবে না, ব্রিফিংটা তো দিতে হবে ওরকম একটা লোক নিয়ে, যে জাতি এবং বিশ্ব বুঝতে পারে যে আমাদের ওয়েটটা কি, এটা বুঝতে হবে। আপনি বুলেট ট্রেনে উঠলেন, নামিয়া বুলেট ট্রেন দেখাই দিল, আপনার পুরা পানি ব্যবস্থাপনা ফারাক্কা বন্ধ রাখছে, তিস্তা বন্ধ রাখছে, পানি দিবে না, 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করছে, হেলসিঙ্কির আছে, সিদ্ধান্ত আছে, জাতিসংঘের আছে, পানি ব্যবস্থাপনা করে অনুশাসন আছে, কিন্তু কোনো আইন মানবে না। 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করলে তো আমরা মরুভূমি হয়ে যাবো, এখানে প্রাণীই বাঁচবে না। তা আমাদের পানি ব্যবস্থাপনা ছাড়া কোনো উপায় নেই। এখন বলে তিস্তা চুক্তি, এই যে হিন্দু লেখছে, ফারাক্কা চুক্তি, তিস্তা চুক্তি, এগুলো কেন করো না? তারপরে পুশিন খেলা দরকার কি? আলোচনা করে তাদের যে সমস্যাগুলি সমাধান করা উচিত। ভালো পরামর্শ দিয়েছে। তারপরে বলছে যে তোমরা করো, এই যে ভিসা টিসা আটকায় রাখছে, এগুলো বলছে। তো এগুলো তো ভারত মানছে না। ভারত তো এখানে অ্যাটিচিউড যা বোঝা যায়, তারা তাদের ওই কেন্দ্রীয় শাসিত একটা ব্যবস্থা বাংলাদেশে চায় ইনডাইরেক্টলি, অর্থাৎ সরকার তাদের অনুভূত হবে। সেই জায়গায় তো রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, আমরা তো যাব না। আমরা অবশ্যই মরুভূমি হতে দেব না। আমরা চীনের সাহায্য নেব, আমরা তুরস্কের সাহায্য নেব, আমরা ইরানের সাহায্য নেব, যেভাবে হোক বিশ্বে বেঁচে থাকা স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করেই দাঁড়াবো। আমরা তারেক রহমানের কাছে সেটাই প্রত্যাশা করি। তারেক রহমানের বাবা জীবন দিছে, আমি তার সাথে দেখা হয়েছে, আমি বলেছি আপনার কোনো আইকন দরকার নেই পৃথিবীতে, আপনার মা, আপনার বাবা। চিন্তা করেন, বেগম খালেদা জিয়া জীবন দিয়ে গেল, নিরাপদে জীবন দিয়ে গেল, সে আত্মসমর্পণ করলো না। বিএনপির একটা গ্রুপ 111-এর সময় শেখ হাসিনাকে
বলতে গেছে যে তুমি দেশ ছেড়ে চলে যাও, চলে গেছে। বেগম জিয়াকে গেছে, বিএনপির একটা টিম পাঠাইছে যে চলে যাও, তারা -2 তখন ফর্মুলা ছিল। বেগম জিয়া বলছে না আমি যাব না, তাহলে জেলে যেতে হবে, জেলে যাব। এবং সেই জেলে গেছে, ওনার বিনা চিকিৎসা ইচ্ছা করে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা পর্যন্ত হয়েছে, তিনি সারেন্ডার করেন নাই। তার ছেলে তারেক রহমান, তিনি দেশের জন্য প্রাণ দিবে প্রয়োজনে, সারেন্ডার করবে না। আমরা এই মুহূর্তে দেশের যে জাংসারে অবস্থান করতেছে, প্রত্যেকটা ব্যক্তি তারেক রহমানের পিছনে দাঁড়ানোর দরকার এবং তার দলকেও মধ্যপন্থী জাতীয়তাবাদী, সাচ্চা জাতীয়তাবাদী দল হিসেবে ধন্যবাদ তোলা দরকার। ধন্যবাদ মিস্টার মোশাররফ আমার হোসেন ঠাকুর। ফিনিশিং কথাটা হচ্ছে এইরকম যে এবং ওনাকে আমি যে প্রশ্নটা করেছিলাম আপনার জন্য যে একই রকম। বাংলাদেশের রংপুর কিনেও নেওয়া সম্ভব না, দখল করে নেওয়া সম্ভব না। প্রত্যেকটা জাতির একটা ন্যাশনাল মেমোরি থাকে। আমাদের খুব বড় একটা শক্তি হচ্ছে, আমাদের ন্যাশনাল মেমোরি হচ্ছে আমার ৭১-এর মুক্তিযুদ্ধ, আমরা রুখে দাঁড়াতে পারি। তো সেইখানে আমি বলবো যে অভ্যুত্থানের সকল শক্তিকে জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক হবেন, সবাই এক হয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন। এবং তারেক রহমানের সাথে অবশ্যই তারেক রহমান সম্বন্ধে আমার একটা মন্তব্য হচ্ছে যে যার গায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত আছে, দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত যার ধমনীতে আছে, শিরা উপশিরায় আছে, তিনি অবশ্যই বাংলাদেশের স্বার্থের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো প্রকার আপোষ করবেন না, অবশ্যই কোনো প্রকার আপোষ করবেন না। এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এবং তাকেই বাংলাদেশের মানুষ এখন গার্জিয়ান মনে করে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম এ আজিজ এবং মিস্টার মোশাররফ হোসেন ঠাকুর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, জাতীয় সংসদে গতকাল 2026-27 অর্থ বছরের বাজেট পাশ হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যরা বাজেট পাশ করেছেন। এটি নিয়ে, কারণ তারা জনপ্রতিনিধি, এটি নিয়ে বিতর্ক করবার এখন আর কোনো প্রয়োজন নেই। তবে নিশ্চয়ই সমালোচনা থাকলে যে করতে পারেন, সেটা তার গণতান্ত্রিক অধিকার। তবে বাজেট বাস্তবায়নটা একটা বড় চ্যালেঞ্জ, বাজেট বাস্তবায়নের সক্ষমতা একটা বড় চ্যালেঞ্জ, অর্থটা কোত্থেকে আসবে সেটা একটা বড় প্রশ্ন। আমরা আশা করব যে নীতি নির্ধারক এবং বিশেষ করে এটি ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে যারা আছেন তারা এইসব বিষয়গুলোতে মনোযোগ দেবেন। রাজস্ব আহরণ একটা বড় চ্যালেঞ্জ, যে টার্গেট দেওয়া হচ্ছে সেই টার্গেট আমাদের রাজস্ব বিভাগ করতে পারবে কিনা, জাতীয় রাজস্ব বোর্ড, সেটা একটা বড় প্রশ্ন। কারণ অতীত তাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছিল সেগুলো তারা কখনো ফুলফিল করতে পারে না। কাজে টার্গেট এখন যেখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন, করতে পারলে ভালো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রীর চীন সফর। আমার অতিথিরা দুজনই এক বাক্যে বলবার চেষ্টা করেছেন এই সফর অত্যন্ত সফল এবং দুজনই মনে করেন যে চীনের সঙ্গে সম্পর্কটা আরও নিবিড় করা দরকার। নিশ্চয়ই অনেকের ভিন্ন মত আছে এবং কিন্তু ওনারা দুজন অন্তত মনে করেন, এবং পারলে আরও অনেক কিছু চীনকে সুযোগ করে দেওয়া উচিত বাংলাদেশের উন্নয়নের স্বার্থে। তবে বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশ চীনের পেটের মধ্যে ঢুকে পড়ল কি না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বৈশ্বিক শক্তিগুলোর, আঞ্চলিক শক্তিগুলোর অনেকেই এটি নিয়ে প্রশ্ন আছে। একটা বিষয় অনেক সময় মাথায় রাখা দরকার যে আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন, আপনার গাড়ি যদি দুর্ঘটনায় কবলিত হয়, কখনো আপনার দোষে হতে পারে, কখনো ওই দুর্ঘটনা আপনার উপর নির্ভর নাও করতে পারে, অন্য গাড়ি চালকদের উপরে, অন্য গাড়ির উপরও নির্ভর করে। কাজেই রাষ্ট্র ব্যবস্থাপনা আজকের যুগে শুধুমাত্র সব কিছু আপনি ঠিকঠাক মতো করলেন, আপনি ঠিকঠাক থাকতে পারবেন, নাও থাকতে পারেন, কারণ আরও পারিপার্শ্বিক অনেক কিছুর উপরে আপনার টিকে থাকা, আপনার ভালো থাকা নির্ভর করে। সেটা যেন আমাদের নীতি নির্ধারকরা মাথায় রাখেন। ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই সকল ক্ষেত্রে নিজের স্বার্থ রেখে সবার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পারলে বাকিরা আপনাকে সমীহ করে চলবে। শেখ হাসিনার দেশে ফেরা, তিনি যত কথাই বলুন না কেন, বাস্তবতা হচ্ছে যে এটা মানুষ বুঝতে পারছে যে তিনি আসলে ফিরতে চান কিনা, তার দলকে তিনি রাজনীতিতে ফিরিয়ে আনতে চান কিনা, এরকম কোনো লক্ষণ এখন পর্যন্ত স্পষ্ট নয়। যারা রাজনীতি করতে চাইবেন তাদের গণতান্ত্রিক অধিকার আছে, আইন কানুন মেনেই। এবং আজকে যে আইনি চক্রের মধ্যে তিনি পড়েছেন, আমার অতিথিরাই বলছেন যে এটা আসলে তার নিজেরই তৈরি করা অন্যদের জন্য। কাজেই সেখানটাতে তিনি পড়ে গেছেন। এর থেকে কিভাবে তিনি মুক্তি পাবেন সেটা বড় প্রশ্ন। তবে যে কোনো নাগরিকের অধিকার, যতটুকু অধিকার আছে সেটুকু অধিকার এই রাষ্ট্র চর্চা করবে, সেটা আমাদের সকলের প্রত্যাশা। একজন রাজনৈতিক নেতার অত্যন্ত
বর্ণাঢ্য ক্যারিয়ার, তার নানা প্রশ্ন থাকতে পারে, তার আদর্শ, তার দল, তার ব্যক্তিগত ভূমিকা নিয়ে শাস্তি হয়েছে, আইন শাস্তি দিয়েছে, কারো কিছু বলবার নেই। পুলিশের ভূমিকায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন, ক্ষুব্ধ হয়েছেন, সেই দৃশ্য আমরা পত্রপত্রিকায়, টেলিভিশনে দেখলাম। এটা নিঃসন্দেহে এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, কিন্তু ওই প্রশ্নটা এটা আজকের রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় যে অতীতে যখন তারা ক্ষমতায় ছিলেন তখন যারা বিরোধী দলে ছিলেন বা আজকে যারা ক্ষমতায়, তাদের সঙ্গে যে আচরণ পুলিশ করেছে সেটাকে কি তখন তিনি সমর্থন করেছেন না, তার সমালোচনা করেছেন বা পুলিশকে তখন নিবৃত্ত করেছেন কিনা, এই প্রশ্নটা থাকলো। এবং এই প্রশ্নটা মাথায় আজকে যারা ক্ষমতা আছেন তারাও রাখবেন তাদের ভবিষ্যতের জন্য, কারণ ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী নয়, সেটা যেন তাদের মাথায় থাকে। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।